বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন এটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা দুজনই জানেন যে আজকে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার জন্যে বা বলা যেতে পারে তফসিল ঘোষণার জন্য হয়তোবা তার ভাষণ রেকর্ড করবেন। এই বক্তৃতা আজকে প্রচারিত হতে পারে অথবা আগামীকালকেও প্রচারিত হতে পারে বলে অনেকে ধারণা করছেন। আমি তো আপনাদের কাছ থেকে বুঝতে চাই যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়তো নির্বাচন কমিশন করবে, কিন্তু কতখানি কমিশন আসলে নিজে প্রস্তুত, তারপরে তো সরকারের ইচ্ছা অনিচ্ছার বিষয় আছে। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সমীকরণ, নানা মেরুকরণ দেখতে পাচ্ছি, কে কার সঙ্গে যাচ্ছে, নানান ধরনের সমঝোতা, হিসেব নিকেশ, বাণিজ্যিক চেষ্টাই আমরা বলবো, সিট ভাগাভাগির ইস্যু যেহেতু। তো সব মিলিয়ে আসলে নির্বাচনকে সামনে রেখে কি দেখা যাচ্ছে মিস্টার ঠাকুর? ধন্যবাদ জিল্লুর ভাই, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, নির্বাচন একটা যেন নির্বাচন হোক, এটা তো আমরা কেউ চাই না। কারণ 14তে একটা নির্বাচন হচ্ছে, 18তে একটা নির্বাচন হয়েছে, 24-এ একটা নির্বাচন হচ্ছে। তিনটা নির্বাচনের অভিজ্ঞতা আমাদের খারাপ, এবং এই পুরো সময়টাই আমরা বলছি যে আমাদের লড়াই একটা জেনুইন নির্বাচনের জন্য লড়াই এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য লড়াই। এবং এর মাঝখানে আমাদের ডেভিয়েশন আছে। ডেভিয়েশনটা হচ্ছে যে আমরা বলতে চেয়েছি যে ইয়েস, হাসিনার অধীনে একটা জেনুইন নির্বাচন হয় কি না এটা দেখানোর জন্য 18 নির্বাচন হলো। তো এখন যে নির্বাচনটা, এই নির্বাচনটা তো এর থেকে পৃথক একটা আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত একটা নির্বাচন হওয়া দরকার। যদি নির্বাচনটা ওই রকমই হয় যে 9টা, 9:30, 10টার মধ্যে নির্বাচন শেষ, ওই নির্বাচনটার তো দরকার নাই। আপনি দেখুন যে সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার মতো একটা কাজ করেছে। তাদের কাছে এই দাবি কেউ করে নাই যে আমি মঞ্জুবার মধ্যে যদি আমরা জোট করি তাইলে আমাদের কে কার প্রতীকে নির্বাচন করবো এটা আমাদের বিষয়। এই দাবি তো নির্বাচন কমিশনের কাছে করে নাই যে মঞ্জু ভাই এবং আমার মধ্যে জোট হলেও আমরা প্রতীকে নির্বাচন করতে বাধ্য, এইটা তো আমরা দাবি করি নাই কাউ। তো এইটা নির্বাচন কমিশন দিল কেন? এবং যখন দেয় অক্টোবর মাসের 23 তারিখে, যখন এটা আলোচনা হয়, সাথে সাথে বিএনপি এটার প্রতিবাদ করেছে যে এই দাবি কেউ করে নাই, এই ধরনের সংস্কারের দাবি কেউ উত্থাপন করে নাই, আপনারা এটা পাশ করবেন না। এবং এটা আলোচনা হয়েছে, এটা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন না, তাও তারা মানেন নাই এবং এটা করেছেন। এবং আজকে দেখুন যে আমাদের যে অনেক বিএনপি যে কথাটা বলেছিলেন যে তারা তাদের জোট, তাদের সমমনা যে রাজনৈতিক দলগুলি যারা দীর্ঘদিন একটা সমঝোতামূলক আন্দোলনে ছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে, এদের সাথে নিয়ে নির্বাচনটা করবেন। এখন আজকে দেখুন যে বাধ্য হলো যে বাংলাদেশ এলডিপি সাদাত হোসেন সেলিম, ঠিক এই কারণে তিনি ধারণা করেছেন যে দানের শীষ ছাড়া যেহেতু ইলেকশনে পাশ করা যাবে না, তার নিজস্ব মার্কা নিয়ে তিনি দল গুটিয়ে এখন বিএনপিতে যোগ দিয়েছেন। এখন নুরুল হক নূর, আমাদের মাহমুদুর রহমান, এরা কি সবাই দল বিলুপ করবেন? এটাই তো তাইলে ডক্টর ইউনূস এখানে যে একটা প্যাচ খেলে দিলেন, একটা নির্বাচনী সমঝোতার যে জোট ছিল, নির্বাচনী সমঝোতার যে একটা কথাবার্তা ছিল দীর্ঘদিনের, এটাকে তিনি ফ্রাস্ট্রেটেড করলেন, হতাশাযুক্ত করলেন। এবং এতে গিয়ে দাঁড়াবে কি, আমি বলছি যে এতে দাঁড়াবে বিএনপিকে তারা নিঃসঙ্গ করে দিতে চেয়েছেন, যে বিএনপির সাথে যেন কেউ থাকতে না পারে। এইটা হলো এটার একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে যে কোনো বড় রাজনৈতিক দলের সাথে গিয়ে অন্যরা যে গণতান্ত্রিক বা যে কোনো একটা দাবিতে ইস্যুভিত্তিক একটা আন্দোলন করছিলেন, এই আন্দোলনটাকে ফ্রাস্ট্রেটেড হবে। তো এবং সামগ্রিকভাবে আমি আপনাকে বলছি যে নেক্সট নির্বাচনের পরিস্থিতিটা খারাপ হবে, যে
বিএনপি যদি এইভাবে নির্বাচনটা করে, তাইলে সামগ্রিকভাবে যে মাঠে যে একটা ব্যালেন্স হওয়ার কথা ছিল, যে গত স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় তার সাথে যে সমমনা রাজনৈতিক দলগুলি ছিল, এরা তার থেকে এখন দূরে যাবেন, এরা বিএনপির বিরুদ্ধে বলতে বাধ্য হবেন মাঠে। এই খেলাটা ডক্টর ইউনূস খেলেছেন। আমি মনে করি এই খেলাটা গণতন্ত্রের সপক্ষে যায় নাই। মঞ্জুর ইসলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ঠাকুর ভাই, উনি অত্যন্ত যৌক্তিকভাবে নির্বাচন কমিশনের বিষয়টা তুলে ধরেছেন। আমরা আশা করি যে আগামীকাল হয়তো ইলেকশন কমিশনের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের রোডম্যাপ তিনি উল্লেখ করবেন, এবং তিনি ইতিমধ্যে বলেছেন যে তিনি ট্রেনে উঠে গেছেন, নির্বাচনের ট্রেনে নির্বাচন কমিশন উঠে গেছে। এখন সারা দেশের যে এখনকার যে অবস্থাটা, সেই অবস্থাটাও কিন্তু তিনি একা ট্রেনে উঠেছেন বলে মনে হচ্ছে। চালক হিসেবে তিনি ট্রেনে উঠেছেন, কোনো যাত্রী ট্রেনে আসে বলে আমার মনে হচ্ছে না। কারণ যাত্রী মানে নির্বাচনের যাত্রী হলো নির্বাচনে যারা যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, যে অংশীজন, তারা হলো নির্বাচনের যাত্রী। সেটা মনে করছেন কারণ বিএনপিকে তো খুবই সিরিয়াস মনে হচ্ছে ইলেকশনের ব্যাপারে। হ্যাঁ, সবাই তারাও ট্রেনে উঠে গেছেন এবং সবাই খুব সিরিয়াস মনে হচ্ছে। কিন্তু সিরিয়াসনেসটা আমরা দেখি যে বিএনপির মধ্যে এখনো পর্যন্ত অনেকগুলো আসন, বেশ কিছু আসন কিন্তু এখন পর্যন্ত ফিল আপ হয় নাই। 28টার মতো। হ্যাঁ, এই আসনটা যখন ফিল আপ হয় নাই, তো 300 আসন তো আমরা দৃশ্যমান দেখছি না। 300 আসন দৃশ্যমান যদি না দেখি, সেই ক্ষেত্রে তো বিএনপি শতভাগ প্রস্তুতি হয়ে আছে সেটা বলা যায় না। অন্যদিকে 8 দলীয় জোট যেটা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে, তাদের মধ্যে জোটের যে ভাগ বাটোয়ারা সেটাও কিন্তু পরিষ্কার হয় নাই। এখন দেখা যাচ্ছে দুইটা জোট কিন্তু এখন পর্যন্ত নতুন যে দুইটার জোট, যেটা এবি পার্টির নেতৃত্বে এনসিপি যেখানে গেল, আর জাতীয় পার্টির মিলে যে একটা জোট করলো, প্রকাশ্যে এই দুটা জোট কিন্তু এখন জোটের পলিসিতে আগায় আছে। এনসিপিকে নিয়ে বিএনপির মধ্যে একটা বিষয় ছিল যে সে এনসিপি কোন দিকে যাবে, বিএনপির দিকে যাবে না জামাত ইসলামের দিকে যাবে, বিএনপি কি তাদের জন্য কোনো সিট রাখবে না জামাত ইসলামের সিট রাখবে, অথবা তাদের পলিসিটা কি, তারা এককভাবে 300 আসনের নমিনেশন দিবে কি দিবে না, সেই কনফিউশনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে জামাতের জন্য এইটা মানে তারা বুঝতে পেরেছে এনসিপির জন্য সিট রাখার দরকার নেই। বিএনপি মনে করলো যে আমরা হাফ সেরে বেঁচেছি, কারণ এতদিনের আমাদের যারা জোটে ছিল তাদের মধ্যে এখন আমরা ভাগ বাটোয়ারা করে দিতে পারবো। এইটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট। এখন এনসিপি সহ এবি পার্টির যে জোট, এই জোট যেটা আছে দেখেন আপনার, এবং রাষ্ট্র সংস্কার, এবং এই জোটের মধ্যে পুরনো দল কিন্তু এবি পার্টির নেতৃত্বে কারা, একসময় যারা জামাতের নেতৃত্ব পছন্দ করতেন না, সেই জামাতেরই ছাত্র সংগঠনের ছাত্র শিবিরের যেই নেতারা, তারা এসে এবি পার্টিটা করেছে। হ্যাঁ, মতের মিলের সাথে মিল নাই বলে তারা এসে করেছে, তাই বলে তাদের সাথে তাদের সাবেক দলের কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু মানুষ বিশ্বাস করে না। অনেকেই মনে করে যে জামাত ইসলামের একটা বি টিমই হয়তো এবি পার্টি, সেটা অনেকে মনে করতে পারে, কিন্তু এখন পর্যন্ত তারা আলাদা একটা জোটে আছে, এই রাজনীতিতে এখন আছে। এখন বিএনপিকে পরিষ্কার করতে হবে আগামী কয়েকদিনের মধ্যে। আবার এনসিপি তো বিএনপির সঙ্গে যাবে না জামাতের সঙ্গে যাবে, সেই হিসেব নিকেশও করছিল। হ্যাঁ, হিসেব ব্যাপারটা এরকম না যে আদর্শিক এত বিরোধ আমি জামাতের সঙ্গে যেতে পারবো না, না ওইরকম হয় নাই। এখন বিএনপিকে এখন পরিষ্কার করতে হবে যেই সিটগুলো বাকি আছে, এই সিটগুলো এখন কোন দিকে যাবে। যেটা ঠাকুর ভাই বলেছেন যে এই যে এতদিনের যে রাজপথের আন্দোলনের সহযোগী সহকর্মী অথবা সহযোদ্ধা যারা আছে, তারা এখন কিভাবে নির্বাচন করবে। এইটা বাস্তবতা যে বাংলাদেশে মার্কা ছাড়া কিন্তু ইলেকশন হয় না। বাংলাদেশে এখন পর্যন্ত মার্কের বাইরে ইলেকশন করে জিতে আসছে এরকম কিন্তু পার্সেন্টেজ কম। এতদিন আমরা দেখেছি মার্কা ছিল দুইটা, একটা হলো ধানের শীষ, একটা হলো নৌকা। আমরা দেখেছি যে খুব বিখ্যাত নেতা রাশেদ খান মেনন, তারপরে হাসানুল হক ইনু, তারাও নৌকা ছাড়া নদী পার হইতে পারে নাই। একইভাবে কিন্তু জামাত ইসলামের আগের যারা নেতৃত্ব ছিল, তারাও কিন্তু যারা মন্ত্রী হয়েছে, তারাও কিন্তু ধানের শীষ ছাড়া তাদের মার্কা নিয়ে উত্তরণ ঘটতে পারে নাই। তো সেই জায়গাটায় আগামী নির্বাচনটাও কিন্তু মার্কায় হবে। মানুষ কিন্তু বাংলাদেশের মানুষের চোখের সামনে কিন্তু একটা মার্কা, এই মার্কাটা যার যে যত বেশি পরিচিত, সেই মার্কাটার উপর নির্ভর করবে। আর
প্রত্যেকটা নির্বাচনী এলাকায় প্রত্যেকটা প্রার্থীর কিছু ইমেজ থাকে। প্রার্থীর ইমেজটা টোটাল নির্বাচনের আমি মনে করি 10 থেকে 20%, আর 80%-ই কিন্তু মার্কার নির্বাচন। ঠাকুরবা যে কথাটা বলেছে যে নির্বাচন কমিশন এই জায়গাটা একটা নিজেদের মধ্যে হয় রাজনৈতিক দলগুলোকে স্কুইজ করার জন্য অথবা রাজনৈতিক দলগুলোকে ছিন্নভিন্ন করে দেওয়ার জন্য একটা নতুন পলিসিতে গিয়ে তারা এই নির্বাচনে যাতে ঐক্যবদ্ধ কোনো শক্তি না দাঁড়ায় সেরকম একটা কাজ তারা করেছে, অথবা তাদের পরিষ্কার কোনো চিন্তা বাংলাদেশের রাজনীতি নিয়ে অথবা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার কোনো চিন্তা তাদের নাই বলে আমার মনে হচ্ছে। যেটা উনি বলেছেন যে নির্বাচনী ট্রেনে উঠে গেছি, দেশবাসীর মধ্যে প্রায় জরিপ করলে দেখা যাবে 60 to 70% মানুষের মধ্যে এখনও কিন্তু প্রশ্ন, ভাই নির্বাচনটা হবে? তো এই যে আমি ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে যাওয়ার পরে তো ট্রেন তো পরবর্তী গন্তব্যে যাবে, পরবর্তী গন্তব্যটা কি? তফসিল ঘোষণা করা, তারপরে নির্বাচনের ডেট হবে, নির্বাচনের ডেটে মানুষ ভোট দিবে, এই হলো নির্বাচনের গন্তব্য। এখন ট্রেনে যখন উঠে গেছে, কমলাপুর স্ট্যান্ডে আমার ট্রেন আছে, একটু পরে ট্রেন ছাড়বে, তখনও আমি বলতেছি ভাই ট্রেন কি পাবো অথবা ট্রেন কি জায়গা মতো যাবে? এই কোশ্চেনটা কিন্তু মানুষের মধ্যে আছে। ইভেন যেই রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে, আপনি যেটা বলেন যে বিএনপি প্রস্তুত হয়ে আছে, অন্যরা প্রস্তুত হয়ে আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাদের মধ্যে আলোচনা, দেখা যাক শেষ পর্যন্ত নির্বাচন হয় কিনা। মানুষের মধ্যে সেই যেই আস্থাটা এখন পর্যন্ত সরকার এবং নির্বাচন কমিশন। একটা বড় ইস্যু যেটা মানে আপনারা জোটের বা অন্যান্য দলগুলো নিয়ে আলোচনা করছিলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট উদ্বেগ, রাজনৈতিক সংঘাত আমরা দেখতে পাচ্ছি, সংঘর্ষ, সামাজিক ক্ষেত্রেও এক ধরনের অস্থিরতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখতে পাই, সেই সঙ্গে লুট হয়ে যাওয়া অস্ত্রের কোনো খবর নেই, পুলিশ এখনও মনোবল ফিরে পেয়েছে বা যথেষ্ট পরিমাণে সংগঠিত, বা পুলিশের ভাষ্য এমন কোনো ভাষ্য আমরা শুনিনি যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত পুরোদমে। অন্যদিকে দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন দলের নেতারা বিভিন্ন জায়গায় গেলে, বিশেষ করে ছোট ছোট দলের নেতা নানান জায়গায় কিন্তু হামলা সম্মুখীন হচ্ছেন। তো এই পরিস্থিতি তো আমার ধারণা বা অনেকের ধারণা যে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আরও বেশি হবে। ইভেন বিএনপির মধ্যে যেসব জায়গায় মনোনয়ন দেয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় তো আরও অ্যাসপিরেন্টরা আছেন এবং তারাও অপেক্ষা করছিলেন হয়তো তফসিল বা মনোনয়নপত্র দাখিলের সময় পর্যন্ত, হয়তো তারা অপেক্ষা করবেন, দেখবেন কি হয়। প্রথমেই নেতাদের বিরাগভাজন হতে চাননি, কিন্তু সময় যত গড়িয়ে যাবে পরিস্থিতি তো আরও অশান্ত হতে পারে বলে অনেকের আশঙ্কা। আপনাদের মধ্যে সেই আশঙ্কা আছে? না জিলুর ভাই, আমি আপনাকে এই আশঙ্কাটার সাথে আমার অনেকগুলো ইলেকশন করার অভিজ্ঞতা। একবার 91 সাল থেকে মোটামুটি আমি ইলেকশনের যে মাঠে মোটামুটি মানুষ, সচেতন মানুষ, সাবালক মানুষ। তো সেই ক্ষেত্রে নির্বাচনের প্রতীক বরাদ্দ পর্যন্ত মানে প্রথম তো দলের মনোনয়ন ওনারা দাখিল করবেন এখনকার মধ্যে, এবং সর্বশেষ একটা প্রতীক বরাদ্দ হবে এবং উইথড্রয়াল পর্যন্ত এইটা এখন থাকবে। এটা প্রতীক বরাদ্দ, প্রতীক জমা দেওয়া পর্যন্ত এইটা থাকবে মাঠে, এবং এটা হওয়ার পরে 2% বা 1%, 5-7টা সিটে হয়তো হাইয়েস্ট 3টা সিটে বা 4টা সিটে এইরকম বিদ্রোহী ক্যান্ডিডেট হতে পারে। কারণ 15 বছর আমি কিন্তু বিদ্রোহী ক্যান্ডিডেট নিয়ে আমার খুব একটা ইস্যু নেই। আমি মনে করছি মানে মাঠে গুলমালটা আর কি, মাঠে গুলমালটা বড় রাজনৈতিক দলে থাকে না, বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে এটা থাকে না, এটা শেষ হয়ে যায়। এটা বা নিজেদের দলে না থাকুক এক দলের সঙ্গে আরেক দলের সেই ওটা আমি একটা বলি এটা মিনিমাইজ হয়ে যায়। যে যখন দেখেন যে দল ক্ষমতায় আসবে বা দল ক্ষমতার কাছাকাছি, তখন মনে করে ঠিক আছে আমি এমপি হতে পারি নাই, আমি কোন সেটা তো আপনার নিজের দলের মধ্যে, কিন্তু এক দলের সঙ্গে আরেক দলের সংঘর্ষের আশঙ্কা, এক দলের সাথে আরেক দলের জামাত, বিএনপি সংখ্যার যে আশঙ্কা, অংশ নিতে না পারা আওয়ামী লীগ, নির্বাচন কমিশনের এইটার কারণে এটা বাড়বে। নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্তটা, কারণ আগে ছোট ছোট রাজনৈতিক দলগুলির সাথে একটা অ্যালায়েন্স হইতো যে উমুক বড় দলগুলির সাথে উমুকের একটা সমঝোতা আছে, এইগুলো মাঠে সেটেলড হয়ে যেত। এখন এই ক্ষেত্রে ধরুন ফুয়াদের ক্ষেত্রে আমি মনে করি গতকালই ফুয়াদের ক্ষেত্রে যে ঘটনাটি হচ্ছে, ফুয়াদের সাথে বিএনপির একটা মিত্রতা হওয়ার সম্ভাবনা থাকলে
এটা হইতো না, হয়তো আমার ধারণা। তো এইটাকে মাঠে যে বড় রাজনৈতিক দলগুলির সাথে যে ডেমোক্রেসির যে দ্বিদলীয় ব্যবস্থাটা বা দুই বা ত্রিদলীয় একটা ব্যবস্থা মাঠে হয়ে যায়, এইটাকে বহুধা বিভক্ত করণে নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকলো। আপনাকে আমি আরেকটা নতুন জিনিস আপনাকে আপনার নজরে আনতে চাই। আপনি দেখছেন আমরা এটা কতদিন আগে ওইটা দিতাম না, পাত্তা দিতাম না, বলতো গাজওয়াতুল হিন্দ, আমরা রেডি নির্যুদ্ধ করব। আমরা কি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আমরা কি কোনো দেশের সাথে যুদ্ধ চাইতে পারি? এগিয়ে গিয়ে গলা বাড়িয়ে দিতে পারি, আসো যুদ্ধ করি? বাংলাদেশে এই অবস্থাটা কি আছে? সামরিক দিকে, অর্থনৈতিক ক্ষেত্রে আমার সন্তানের ভবিষ্যতের জন্য কি যুদ্ধটা ভালো জিনিস? বাট কিছু অপরিণামদর্শী লোকজন এই যুদ্ধকে ইনভাইট করছে। তাহের যুদ্ধকে ইনভাইট করেছে। তাহের, আপনার মনে আছে আমেরিকায় গিয়ে তাহের বলল যে আমি তো চাই ইন্ডিয়া আমাদের ভিতরে ঢুকে পড়ুক, তাইলে আমরা প্রমাণ করতে পারবো 71 সালে আমাদের যে অপবাদ দেওয়া হয়েছিল আমরা এটা গুছাবো এবং আমরা যুদ্ধ করে আমরা নতুন মুক্তিযুদ্ধ হব। এই জন্য তিনি যুদ্ধকে ইনভাইট করেন। জামাতি মোল্লা একটা কাজী ইব্রাহিম স্টুপিড, সে বলে কিনা যে গাজওয়াতুল হিন্দের জন্য আমরা রেডি। ওকে তো ইমিডিয়েট নেওয়া উচিত, গভর্নমেন্ট ওকে ইমিডিয়েট পিক করা উচিত। গভর্নমেন্ট কি চায়? বাংলাদেশ কি চায়? এই যুদ্ধ চায়? আপনি দেখবেন যে তাহের নতুন করে বলেছে এই 2-3 দিনের মধ্যে যে আমরা 71-এর সকল ইতিহাস মুছে দেব। ডিসেম্বর মাসে, আমার মাস, বিজয়ের মাস ডিসেম্বর, এখানে দাঁড়িয়ে বাংলাদেশের সাহস পায় কিভাবে যে 71-এর সকল ইতিহাস মুছে দেব? ডক্টর ইউনূস কি চান? ডক্টর ইউনূস কি চান যে বাংলাদেশের সকল ইতিহাস মুছে দিবেন? বাংলাদেশের ডক্টর ইউনূস কি বাংলাদেশের জন আকাঙ্ক্ষাকে থোড়াই কেয়ার করেন? না হলে তো এইগুলাকে আইনের আওতায় আনা উচিত। আপনি দেখবেন যে খুব এই জামাতে মোল্লা ইব্রাহিমের কি পরিমাণ অধ্যত্বপূর্ণ কথা বলে। 71-এর প্রজন্ম একটা নষ্ট প্রজন্ম, 71-এর নেতৃত্ব মিথ্যা, 71-এর কর্মীরা মিথ্যা, 71-এর যুদ্ধ মিথ্যা। তাহলে আমার 7 বীর শ্রেষ্ঠ মিথ্যা, আমার সকল বীরুত্তম মিথ্যা, আমার লক্ষ লক্ষ শহীদ মিথ্যা, আমার সকল বীর বিক্রম মিথ্যা, আমার সকল বীর প্রতীক মিথ্যা, আমার একটা বীর উত্তমের পায়ের নখের যোগ্যতা আছে কাজী ইব্রাহিমের? যদি কাজী ইব্রাহিমকে আমার সেনাবাহিনী গড়ে উঠেছে, পৃথিবীর যে 2টা সেনাবাহিনী গড়ে উঠেছে যুদ্ধের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আমার ভিয়েতনামের আর চায়নার সেনাবাহিনী গড়ে উঠেছে যুদ্ধের মধ্য দিয়ে, আমার বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমার বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে। আমার এই দেশপ্রেমিক সেনাবাহিনী মিথ্যা? যদি আমি আপনাকে বলি আরেকটা জিনিস, এই জামাতিরা বলে যে ওরা দেশ শাসন করে। আপনি ইবনে সিনা, ইসলামী ব্যাংক, তারপরে এইগুলিতে জামাতির প্রতিষ্ঠানে একটা শিবির, জামাত শিবিরের লোক ছাড়া একটা লোক দেখাতে পারবেন যে চাকরি করতে পারে? এটা সাম্প্রদায়িকতার ভিতরে সুপার সাম্প্রদায়িকতা। আপনি যত মুসলমান হন, যত টুপিওয়ালা, দাড়িওয়ালা, হিজবা, জুব্বাওয়ালা হন, নো, আপনি জামাতি না হলে জামাতিদের প্রতিষ্ঠানে চাকরি পাবেন না। তো আপনি তো জামাতি যদি রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে তাহলে তুমি কওমি মোল্লা তো এখানে চাকরি পাবে না। আর জামাতিদের ইসলাম আর আমাদের বাংলাদেশের মানুষের ইসলাম এ তো এক না। তো মওদুদিবাদ আর হানাফি মুসলমানদের ইসলাম এক না। তো এই মওদুদি জামাতি তো আলাদা, এটা মওদুদি জামাত। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূসকে আমি দয়া করে বলবো যে আপনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেন কিনা, না বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আপনি থোড়াই কেয়ার করেন, আপনি প্রমাণ করুন। আপনি অন্তত এই দুটাকে, এই তাহের আর জামাতি মোল্লা ইব্রাহিমকে ধরুন, ধরে জিজ্ঞেস করুন
এরা এইরকম উস্কানিমূলক বক্তব্য রাখছে কেন? আপনার সরকারের জন্য উস্কানিমূলক, এটা সরকারের জন্য বিপজ্জনক, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা বিপজ্জনক বক্তব্য। এই বক্তব্যের জন্য এই দুটাকে আপাতত ধরেন। এবং জামাতিদেরকে বিভিন্ন জায়গায় যখন জিজ্ঞেস করে যে তোমাদের ধর্মীয় নেতা কারা, তোমরা তো ধর্মীয় প্রতিষ্ঠান বলো, এরা বলতে পারে না, উত্তর নাই। কারণ জামাতের নেতা হচ্ছে ডাক্তার শফিক জাসদ, গুলাম পারওয়ার, এটাও জাসদ থেকে আসছে। এটার কোনো অধ্যাপক 3 মাস কোন ইয়েতে মাস্টারি করে বলে আইসা যে প্রফেসর। তো কি বলে তাহের, এটাও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না। তো এটা তো ইসলামের জামাতের মধ্যে তো ইসলাম নাই। জামাতে মৌদুদি। তো জামাতে মৌদুদির মধ্যে ঠিক আছে, যদি ওদের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের প্রতিকৃতি যদি ইব্রাহিম হয়, কাজী ইব্রাহিম হয়, তাহলে ওর বক্তব্য তো আমাকে আমলে নিতে হবে। তো এর উপরে তো কোনো মৌলানা নাই দেখলাম, কারণ সাইদি সাহেব তো মারা গেছেন উনি। তো জামাতি মৌলানা কাজী ইব্রাহিমের বক্তব্যটা, যেটা আজকে বহুদিন ধরে 1 বছর ধরে উনি বলতেছেন, আর এর আগে উনি বলতেন শেখ হাসিনা আমি আপনার আব্বাকে ভালোবাসি, তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। এই যে মুনাফেকি, এই মুনাফেকি সম্বন্ধে তার মুখোশ উন্মোচন করতে হবে, এবং এই দায়িত্ব ডক্টর ইউনূসের। মঞ্জুরুল ইসলাম, এবং আমি সন্ত্রাস, সংঘাত, ভায়োলেন্সের যে আশঙ্কার কথা বলছিলাম, সেটাও একটু আপনার কাছ থেকে বুঝতে, যে আপনি কি দেখেন? না, ভায়োলেন্স, সংঘাত এটা বাড়বে, নির্বাচন যত আসবে এটা বাড়বে। কারণ আপনি দেখেন যে নির্বাচনের সাথে শুধু রিলেটেড না, পুলিশের যে ট্রমা, সেই পুলিশের ট্রমা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারে নাই। এখন কালকে যদি সেনাবাহিনীর সিদ্ধান্ত নেয় যে তারা আগামী 11 তারিখ থেকে বা 12 তারিখ থেকে তারা মাঠে নামবে না, মাঠে থাকবে না, তবে পুলিশের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এটা পারবেই না, কারণ ওই রকম পুলিশ এখন আর আমাদের নাই। যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আছে, মানুষ মনে করে যে এখনও সেনাবাহিনীরা মাঠে আছে, সেনাবাহিনীকে ফোন করলে বরং তারা চেষ্টা করে দৌড়ে স্পটে যাওয়ার জন্য, সেটা তারা চেষ্টা করে। কিন্তু আরেকটা যেই বিষয়টা সবচেয়ে সিরিয়াস, সেটা হলো যে এই যে মব কালচারের জন্ম হয়েছে, মব কালচার আপনি ঠেকাবেন কীভাবে? যে কোনো 4 জন 5 জন লোক একত্রিত হয়ে যে কোনো একটা মানুষকে অপমান করে দেয়। এবং মজার ব্যাপার হলো এবং দুঃখজনক হলো যে 4-5 জন মানুষ মিলে একজন লোককে অপমান করে দিচ্ছে অথবা পিটাচ্ছে, আর চতুর্দিকে যে সমস্ত লোক দাঁড়িয়ে আছে তারা সবাই মিলে এটি ভিডিও করতেছে, ভিডিও করে আবার এটা লাইভ করতেছে। কিন্তু কেউ যাচ্ছে না যে ভাই তুমি এই লোকটাকে কেন পিটাচ্ছ অথবা কেন এর উপর মুভ করছো, এই কোশ্চেনটা কিন্তু কেউ করছে না। এবং সেটা হোক বয়স্ক, সেটা হোক ইয়াং, সেটা হোক যুবক, কারোর মধ্যে কোনো রিয়াকশন নেই। এখন মবের এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি ইচ্ছা করলে যে কোনো লোককে মব করতে পারবেন, আর কারো কোনো মান সম্মান নাই। কে একজন বয়স্ক লোক, কে একজন স্কুলের মাস্টার, কে একজন কলেজের মাস্টার, কে একজন সমাজের গুরুত্বপূর্ণ লোক, কারো কোনো মান সম্মান কেউ রাখছে না, যে যেভাবে পারে করতেছে। এই যে ঠাকুরভাই যেটা বললেন যে এই ইউটিউবে যেগুলো হচ্ছে, এইখানে এই প্ল্যাটফর্মটায়, ইউটিউবে হোক আর ফেসবুকে, যে এই প্ল্যাটফর্মটায় যে যা পারছে তা কিন্তু বলে দিচ্ছে, কোনো রকম রেস্ট্রিক্টেড নাই। আমরা দেখছি যে আমাদের 24-এর যে আন্দোলন, 24-এর যে অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থানের পর একটা নতুন মাত্রা আমাদের আসছে। আমাদের অর্জনটা কি? আমাদের অর্জনটা হলো হাসিনা মুক্ত বাংলাদেশ, এটা হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, এটা হয়েছে। এর বাইরে আমাদের যদি অর্জন হিসাব করেন, আমরা 24-এর পরে যে পরিমাণ নতুন নতুন গালাগালি আমরা বাংলাদেশে দেখলাম, যে ভাষায় গালাগালি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাচ্ছে তাই ভাষায়, একজন বস্তির ভাষায় গালাগালি করতেছে প্রকাশ্যে ফেসবুকে এবং তার মোবাইলে, এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, এটা ছেলে হোক আর মেয়ে হোক, যে ভাষা ব্যবহার করতেছে যেটা কল্পনা করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে যেই ছেলে মেয়েগুলা এই ভাষা ব্যবহার করে প্রকাশ্যে ফেসবুকে হোক, তার নিজস্ব পেজে হোক, যেভাবে গালাগালি করছে, এটা কি তার পারিবারিক শিক্ষা, নাকি এটা আমার 24 তাদেরকে শিখিয়েছে? আমরা 24-এর কাছ থেকে কী চেয়েছি? আমরা 24-এর কাছ থেকে চেয়েছি একটা বৈষম্যমুক্ত দেশ,
24-এর কাছ থেকে চেয়েছি একটা সুন্দর দেশ, 24-এর কাছ থেকে পেয়েছি আমরা চেয়েছিলাম আমরা এই দেশটাকে সবাই মিলে গড়ে তুলব, কিন্তু সেই জায়গাটায় আমাদের বিভাজনটা কিন্তু বেড়েছে। প্রতি মহল্লায় মহল্লায়, আমি যেটা আগেও বলেছি একদিন, যে বাপে তাড়ানো মায়ে খেদানো কিছু ছেলে মেয়ে তারা এখন ওই মহল্লার নেতা হয়ে গেছে। তারা এক একজন হেঁটে যাচ্ছে, কেউ সমন্বয়ক পরিচয় দিচ্ছে, কেউ এই পরিচয় দিচ্ছে, সেই পরিচয় দিচ্ছে, এবং যে যেভাবে পরিচয় দিচ্ছে সেই পরিচয় আছে। ওই দিন একজন ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল আমার কাগজের বিজ্ঞাপন রিলেটেড একটা বিষয় নিয়ে। উনি বিজ্ঞাপন দেওয়ার মতো অবস্থায় তার আছে। উনি আমাকে বলেন যে দেখেন, আমি যে ব্যবসা করি তাতে আমি বিজ্ঞাপনটা দিতে পারি, আমার বিজ্ঞাপন দিলে বরং ভালো হয়, কিন্তু এখন আমি বিজ্ঞাপন দিতে ভয় পাচ্ছি। আমি বললাম কেন বিজ্ঞাপন দিতে ভয় পাচ্ছেন কেন? যখনই আপনার পত্রিকায় বা অন্য 5টা পত্রিকায় বা টেলিভিশনে আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন প্রচার হওয়ার সাথে সাথে নানা দিক থেকে এই আউল ফাউল পোলাপান গিয়ে আমার কাছে চাঁদা চাবে। বিজ্ঞাপন দিয়ে আমি চাঁদা মানে আহ্বান করব কেন? এর চেয়ে ভালো আছি ভাই, বিজ্ঞাপন দিচ্ছি না, ব্যবসা ট্যাবসা যা আছে আমি জানি আর আমার ব্যবসা জানে, আমি কাউরে জানাইতে চাচ্ছি না। এই যে মানুষের মধ্যে একটা আতঙ্ক, এই যে মব, এই যে আইনশৃঙ্খলা, এই যে চাঁদা, এইটাতে তো মানুষের মধ্যে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষ কিন্তু ট্রমাটিক হয়ে যায়। আরেকটা প্রসঙ্গে আমি একটু আপনার মতামত চাইব, যেটা মিস্টার ঠাকুর বলছিলেন যে এই যে জামাতের প্রসঙ্গে তিনি কিছু কথা বললেন, কিন্তু আমরা রিসেন্ট যতগুলো সার্ভে বিভিন্ন প্রতিষ্ঠানের করা, একাডেমিক প্রতিষ্ঠান, সার্ভে প্রতিষ্ঠান, এনজিওস বা বিভিন্ন দলের করা, এমনকি সর্বশেষ প্রথম আলোর করা, তাতে কিন্তু দেখা যাচ্ছে আবার সার্ভেগুলো যেটা বলছে যে জামাত কিন্তু খুবই রাইজিং একটা, এবং কোনো কোনো জায়গায় এটাও দেখা যাচ্ছে জামাত একেবারে বিএনপির ঘাড়ের উপরে জাস্ট নিঃশ্বাস ফেলছে। আপনার কি মনে হয় চিত্রটা কি এরকম? এবং জামাতের নেতাদের কথাবার্তা যেটা খানিকটা উনি উল্লেখ করেছেন, অ্যাজিফ তারা তো ক্ষমতায় চলে এসছে, এবং আমার দেশ একটা দেখলাম সার্ভে করেছে, সেটা তো দেখা যাচ্ছে যে তারা তো প্রায় সিংহভাগকে 90%ই তাদের। আমার এর আগে একটা কাগজে কাজ করার সৌভাগ্য হয়েছিল। 2008-এর নির্বাচনে বেগম খালেদা জিয়া কোনো অবস্থাতেই নির্বাচনে যাওয়ার জন্য রাজি হচ্ছিলেন না। তখন বেগম জিয়াকে কিভাবে রাজি করানো যায়, তখন আমার সেই সাবেক কাগজ, হঠাৎ করে একদিন দেখলাম আমার সেই সাবেক কাগজের নির্বাহী সম্পাদক বললেন যে আমরা সারা দেশে আমরা নিজেরা একটা সার্ভে করেছি, সেই সার্ভেতে বিএনপি বিপুল ভোটে জিতে যাচ্ছে, আমরা আজকে ডিলিট করব। কিন্তু ওই কাগজের আমি একজন স্পেশাল করেসপন্ডেন্ট, আমি জানি না সার্ভেটা কবে হয়েছে। পরের দিন দেখলাম ওই কাগজে বড় করে ছাপা হয়ে গেছে বিএনপি বিপুল ভোটে জিতে যাচ্ছে, সুতরাং বিএনপিকে নির্বাচনে যেতে হবে। তখন তার দুই দিন পরে তখন বিএনপির শরিক একটা রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল, তিনি ওই পত্রিকা নিয়ে ম্যাডামের কাছে গেলেন। তার সাথে ওই সময়ের ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেব ছিলেন। বললেন যে এই যে দেখেন পত্রিকা, বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছে, সুতরাং আমাদেরকে নির্বাচনে যেতে হবে। তো ম্যাডাম অনেকক্ষণ শুনলেন, কোনো কথা বললেন না। ওইখানে যারা দাঁড়িয়েছিলেন তাদের কাছ থেকে আমার শোনা, একদম হুবহু যেভাবে বলছে সেইভাবে আমি বলছি। যখন খুব পিড়াপিড়ি করছেন, তখন ওই নেতা বললেন যে আপনি যদি নির্বাচনে না যান তো আমরা যাব, আমাদের দল নির্বাচনে যাবে। তখন ম্যাডাম একটু হেসে বললেন যে দেখেন, আপনি যেতে পারেন, নির্বাচনের রেজাল্ট কি আছে এই জরিপটা কিন্তু আমার কাছে আছে, আপনি দেখতে চান? এই জরিপ কিন্তু আমার কাছে আসছে। আগামী নির্বাচনে যদি আমি যাই, বিএনপি পাবে 30টা, আপনারা পাবেন 3টা। আলটিমেটলি 2008-এর নির্বাচনের রেজাল্ট কিন্তু তাই হয়েছে। ওই নির্বাচনটা কি হয়েছে, আগে সিট ঠিক করা হয়েছে, তারপরে নির্বাচন হয়েছে। এখন এই জরিপও কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে। না হলে এতদিন কোনো জরিপ নাই, যখন নির্বাচন কমিশন বলতেছে আমি নির্বাচনের ট্রেনে উঠে গেছি, হঠাৎ করে সব জরিপকারীরা জরিপের রিপোর্ট প্রকাশ করতেছে। সুতরাং আমার কাছে এই জরিপটা আমি আপনাকে রেকর্ড রেখে বলতেছি, এখন থেকে যেই জরিপগুলা গত কিছুদিন যাবৎ হচ্ছে এবং হবে, আগামীতে আরও কিছু জরিপ বের হবে, সবগুলা জরিপের একটা মতলব আছে। কারো মতলব হলো নির্বাচনটা না করা, কারো মতলব হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে উস্কানি দিয়ে একটা খারাপ পরিস্থিতি তৈরি করে দেওয়া। সুতরাং এই মতলবটা যদি হয় রাজনীতি শূন্য করা, এই মতলবটা যদি হয়
এখন যারা আছে তাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়া, যেমন ধরেন কালকের রিপোর্টটা হলো 46% মানুষ প্রফেসর ইউনূসের প্রতি আস্থা আছে, আর কিছু একটা ফিগার আছে যারা হাও বলে নাই নাও বলে নাই। আমরা কি জানি? আমরা জানি যে নীরবতাই সম্মতির লক্ষণ। আমরা বলতে পারারও প্রমাণ। হ্যাঁ, আমরা যদি সেই নীরবতাই সম্মতির লক্ষণ ধরে নেই, তখন তো পার্সেন্টেজটা প্রায় 65-এর উপরে যায় যে প্রফেসর ইউনূসের প্রতি সবার আস্থা আছে। তার মানে কি, নির্বাচন দরকার নাই, প্রফেসর ইউনূস কন্টিনিউ করুক। এর সাথে যদি আমি মিলিয়ে নেই যে আমাদের ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান, তিনি 2 মাস আগে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে বর্তমান সরকার আগামী 1-2 বছর আরও বেশি ক্ষমতায় থাকতে চায়। আমি লিঙ্ক যদি করি, আমি তো সংবাদকর্মী হিসাবে একজন উপদেষ্টা 2 দিন আগে বলেছেন যে তাদেরকে কেউ কতদিন তারা ক্ষমতায় থাকবেন, কবে নির্বাচন করতে হবে, এই ম্যান্ডেট বা এই বক্তব্য কেউ দিয়ে দেয়নি। হ্যাঁ, তারপরে আরেকজন উপদেষ্টা বলছেন নির্বাচন দেওয়া তো আমাদের কাজ না। তা আপনাদের কাজটা কি? যেখানে প্রধান উপদেষ্টা বলছেন যে সংস্কার, বিচার এবং নির্বাচন, এবং তিনি বলেছেন যে সর্বশেষ কাজটা তেনারা শান্তিপূর্ণ করে দিয়ে দিয়েছেন, এবং সর্বশেষ কাজটা তারা কখন করে দিয়ে যাবেন সেটা কিন্তু বলেন নাই। এখন আমার মনে হচ্ছে যে যেইভাবে নির্বাচনের ট্রেন্ড উঠেছে সেটা 2026-এ গিয়ে ঠেকবে না 28-এ ঠেকবে, এটা এই মুহূর্তে বলা মুশকিল। যে নির্বাচনী মাঠকে আমি মনে করলাম নির্বাচনের ট্রেনটা চলছে, এখন রাইট ট্র্যাকে চলছে না রং ট্র্যাকে চলছে, গন্তব্য কোনটা এটা ঠিক নাই এখন, এবং গন্তব্যে আদৌ পৌঁছবে কিনা গন্তব্য ঠিক নাই। 1, 2 নম্বর, গন্তব্যে পৌঁছবে কিনা এটারও নিশ্চয়তা নেই। আপনি দেখুন যে লটারির মাধ্যমে এসপি, এটা আমাদের ব্যুরোক্রেসির হিস্ট্রি প্রায় 100 বছরের, এবং আমি যদি 47-এর পর থেকে ব্যুরোক্রেসি ধরি, আমাদের ব্যুরোক্রেসির কন্টিনিউয়েশনটা, আমি ব্রিটিশ ভারতের ব্যুরোক্রেসি বাদ দিলাম, যে 47-এর পর থেকে যে ব্যুরোক্রেসিটা, এইটার উত্তরাধিকার কিন্তু এই ব্যুরোক্রেসি, বাংলাদেশ সিভিল সার্ভিস। তো সেইখানে এই 70 বছরের ইতিহাসে কখনোই লটারির মাধ্যমে এসপি নির্ধারণ হয় নাই ভাই। আপনি ঢাকার যে এসপি, আপনি ঢাকার এসপিকে কোনো অবস্থাতেই আপনি শরীয়তপুরের এসপি বানাতে পারেন না। তো কারণ যে পুলিশের যখন মিটিংটা হবে বা এই বিভাগীয় সমন্বয় সভা হবে, তখন ঢাকার এসপি বসেন একবারে ডিআইজির পাশের সিটটাতে, আর শরীয়তপুরের এসপি বসবে অন্তত 10 সিট পরে। তো এই যে অবস্থাটা, আপনি এটা করলেন কিভাবে? এবং একদম যে জানে না ক্ষুধা বক্স আমাদের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার উপদেষ্টা, তো এইটা উনি জানেন না, আইজিপি ছিলেন, এসপিগিরি করেছেন, উনি জানেন না, এটা তো ঠিক না। আপনি প্রশাসনের দায়িত্ব নিয়েছেন, এর অর্থ দায়ও নেবেন। আপনি দায় নিতে চান না, আমি লটারির মাধ্যমে এসপি বানাইছি, আপনি দায় নিতে চান না, তাইলে আপনি নেক্সট নির্বাচনে যেসব পরিস্থিতি হবে, পরিণতি হবে, কনসিকুয়েন্স হবে, আপনি কোনো দায় নিতে চান না, দায় নেবেন না। আপনি তো ইলেকশনটা 5টা পর্যন্ত কন্টিনিউ করবেন না, 10:30 পর্যন্ত করতে চান ইলেকশন, এটা তো আপনি এনশিওর করবেন। আপনার যমুনার গেটের সাথে জাহাঙ্গীর গেটের দূরত্ব কমিয়ে আনার তো কোনো উদ্যোগ আমি দেখি নাই। আপনি যেটা বললেন যে পুলিশকে মোটিভেট করা, পুলিশকে উজ্জীবিত করা, পুলিশকে মাঠে উপযোগী করে গড়ে তোলা, আপনার গত 15 মাসে কোনো উদ্যোগ দেখছেন আপনি? কোনো উদ্যোগ তো নাই। আমরা বারবার বলেছি যে পুলিশের মধ্যে যারা অন্তত 3 মাস সময় নিয়ে, ওই সময় থেকে বলছি, গত বছর নভেম্বর মাস থেকে বলছি, 2024-এর নভেম্বর থেকে বলছি, যে পুলিশের যারা খুন খারাপির সাথে জড়িত, এদেরকে চিহ্নিত করে কতদিন লাগবে আপনি এটা বলেন, এতদিন পরে বলেন যে বাকি সবাই নির্দোষ, দেশের জন্য, জনগণের জন্য কাজ করেন, সমাজের জন্য কাজ করেন। এই কথাটা আজ পর্যন্ত 15 মাসে আপনি বলতে পারলেন না, কিন্তু বললেন না, আপনি পুলিশকে দাঁড় করালেন না। তো আপনি নির্বাচন করতে চান কি না, এইটা তো এই জন্য মানুষ প্রশ্ন করে যে যে ইলেকশন করতে চায় সে পুলিশকে দাঁড় করাচ্ছে না, সে অনবোর্ড করতে পারতেছে না, আর্মিকে অনবোর্ড করে না,
আর্মিকে কিভাবে চালাইতে হয়, আর্মি অ্যাক্ট এই জায়গায় আমি বলছি আর্মি অ্যাক্ট 1952 পড়েন, কয়েক পৃষ্ঠার পড়েন, পরে বলেন যে আর্মি এইভাবে চলে। আর্মি কিভাবে চলে এটা উনি জানবেন না। উনাকে কোথাকার কোন বাইরের কোন এজেন্সি বলছে এইভাবে আর্মির বিষয়ে আমরা এই চাই। আমি তো আর্মির বিষয়ে কে কী চাই এটা তো দেখবো না। আমি দেখবো আমার এক্সিস্টিং ল কী আছে, আর্মি অ্যাক্ট 1952 দরকার হলে আমি সংশোধন করব, অর্ডিন্যান্স তার সংশোধন করব। আমি কিভাবে আছে আমার আর্মি অ্যাক্ট, আমি এইভাবে চালাবো। তো আমি আপনাকে বলছি যে এখানে আরেকটা প্রশ্ন, তো সামগ্রিক প্রসঙ্গ আলোচনা হচ্ছে, কিন্তু বিএনপি যেহেতু বড় স্টেক হোল্ডার বা পলিটিক্যাল পার্টি হিসেবে, বিএনপির অবস্থাটা কি সেটাও খুব একটা পরিষ্কার অনেক ক্ষেত্রে হচ্ছে না, এবং মাঝখানে বেগম জিয়ার শারীরিক অবস্থার কারণে একটা থমথমে অবস্থা বিরাজ করছে, ওনার পরিস্থিতির এখনও তেমন কোনো উন্নতি হয়নি। বিদেশে যাওয়ার কথা শোনা যাচ্ছিল, সেটাও এখন শরীর অ্যালাউ করছে না। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসবেন কি আসবেন না, কবে আসবেন, বা এখন তফসিল ঘোষণা হলেই তিনি আসবেন কি না, বা যদি তফসিল ঘোষণা হলে আসেন তাহলে কয়েকদিন আগে যে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেটা বললেন সেই পরিস্থিতিটা কিভাবে বদলে গেল, মানে এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। এবং এগুলো পুরো পরিস্থিতিকে খানিকটা জটিল করে তুলছে বলে মনে করছে, যদিও বিএনপি নেতারা বলছেন এই অবস্থার মধ্যেই তারা কিছু মনোনয়ন ঘোষণা করেছেন, তারা নির্বাচনে আছেন। আবার এনসিপি সহ কিছু রাজনৈতিক দলের প্রকাশ্য অপ্রকাশ্য কথাবার্তা এরকম যে এই পরিস্থিতিতে বিএনপি যদি নির্বাচন করতে কমফোর্টেবল না হয়, তারা নির্বাচন পিছিয়ে দিতে বলতে পারে, আমরা আছি, সমর্থন করব। প্রথমটা দিয়ে আমি শুরু করি। ধরুন এইটা একটা শপিস, এটার দাম 1 লক্ষ টাকা। আমার 2.5 বছরের বাচ্চা এটা হাতে নিছে, নেওয়ার পরে আমাদের একজন সাংবাদিক বলছেন, বক্তব্যটা আমার না, এখন ও এইরকম করছে এক হাতে আরেক হাতে ছেড়ে দিবে। আমি বলছি বাবা এইটা আমাকে দাও। বলছে হ্যাঁ দিব, 10টা চকলেট দাও। বললাম এই যে 10টা চকলেট দিচ্ছে। বললো না, এখন তুমি আমাকে দাও, রসমালাই দাও। আমি বলছি হ্যাঁ দিচ্ছি। তুই বলছে ওইটা দাও। আমি বলছি হ্যাঁ দিচ্ছি তো। আমার কথা হচ্ছে যে এটা যেন হাত থেকে ফেলে না দেয়। তো আমাদের আরেকটা ছোট্ট আলোচক ছেলে বলছে যে তার বাচ্চা বায়না ধরেছে যে আমাদের যে আম্মুর করে যে বেবি হবে বা ভাই হবে, ওটা ভাই হবে না বোন হবে, ভাই হবে। বলছে ওকে এখনই আমার খতনা দিয়েছ, ওকে এখনই খতনা দিতে হবে। তো এখন বাবা চাচা সবাই মিলে বসে বলছে বাচ্চা তো গর্ভে আছে, পেটে আছে, ওটার খতনা দেওয়া যাবে কিভাবে? তো শেষে ওরা সবাই বললেন যে শুনো, ও যেদিন জন্মাবে, জন্মার সাথে সাথে ওর নাড়ি কাটার সাথে সাথেই ওকে খতনা দিয়ে দেব। এটার কিন্তু প্রয়োজন নাই। এখন আমরা বিএনপি হচ্ছে এইরকম পরিস্থিতিতে পড়ছে, একদিকে হচ্ছে 2.5 বছরের বাচ্চার মতো শপিস হাতে ফেললে মারাত্মক কাণ্ড ঘটে যাবে, একটা মহাবিপদ হয়ে যাবে। এটা রক্ষা করা, বাচ্চা খাচ্ছে না, বাচ্চা ওর ছোটো ভাইয়ের পেটে যেটা আছে ওইটা খতনা দিতে হবে, বলছে আচ্ছা ঠিক আছে। এখন বিএনপি হচ্ছে এইরকম, বিএনপি মনে করে যে একটা ইলেকশন না হলে দেশ আরও মহাবিপদে পড়বে, অনেক বেশি সমস্যায় পড়বে। তো এইটার থেকে বিএনপি যা আছে, আমি বলছি বিএনপির যে কাজটা যে সব যুক্তিসঙ্গতভাবে তারা যে পারফর্ম করছেন তা না, তারা বহু কিছুই পরিস্থিতির কারণে ইয়েস বলে যাচ্ছেন, মনে করছেন যে একটা নির্বাচন হওয়া দরকার। বাট বিএনপির যে নির্বাচনটা চাচ্ছেন, আমি মনে করি এই নির্বাচনটা তো জেনুইন নির্বাচন হওয়া দরকার, একটা জেনুইন ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য একটা ক্রেডিবল নির্বাচন হওয়া দরকার। ক্রেডিবল নির্বাচনের জন্য কি দরকার, এই কথাগুলি এখনো মাঠেই আসে নাই। আমি একটা বলছি ক্রেডিবল নির্বাচন হওয়ার জন্য মাঠ থেকে অস্ত্র উদ্ধার দরকার, মাঠেই আসে নাই, কথাই আসে নাই এখনো। আপনার ক্রেডিবল নির্বাচন হওয়ার জন্য যে পরিস্থিতি, পুলিশের পরিস্থিতি, এটা কোথায় আসে নাই। এই জিনিসগুলি আগে আলোচনায় আসা দরকার। তারেক রহমান, আমি আপনাকে বলছি তারেক রহমান ঠিক আছে, তারেক রহমান উনি বিভিন্ন যে ইস্যু উনি বলছেন যে বিষয়গুলি এত স্পর্শকাতর যে উনি তো জানেন সবাই যে এইটা খোলাখুলি আলোচনাও করা যাচ্ছে না। তো আপনার এখানে আমি তৃতীয় মাত্রায় আসতেছি, আমি বললাম ভাই কথা বলতে পারবো তো? আপনি বললেন কথা বলতে পারবে কি না এটা জানি না। তো আমি তো শঙ্কিত থাকবো। আমি যদি তারেক রহমান যদি আসতে চান দেশে, একটা জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি আছে,
এটাতে যদি গভর্নমেন্টকে বলা হয় যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করবেন কিনা, বলছে আর 10 জন যেভাবে নিরাপত্তা পায় ওইভাবে পাবেন। একজাক্টলি তো কথার উত্তরটা হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা এইটাই বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটা এইরকম তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে। অথচ তারেক রহমানের নিরাপত্তা দেওয়াটা রাষ্ট্রের প্রয়োজন। সে পলিটিক্যাল পার্টিগুলি যদি স্টেক হয় তাহলে বড় স্টেক তারেক রহমান এখানে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপির পক্ষ থেকে যে আলোচনাটা আসা উচিত মাঠে, গভর্নমেন্টের সাথে জনগণের সাথে যে আলোচনাটা আসা উচিত, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হওয়ার জন্য, জেনুইন নির্বাচন হওয়ার জন্য কী কী পরিস্থিতি এনশিওর করা দরকার তারেক রহমান। এবং আমি আপনাকে বলি আরেকটা, নির্বাচনটা গ্রহণযোগ্য হওয়ার জন্য আর কারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। জাতীয় পার্টি সম্বন্ধে আমরা মঞ্জু ভাই, আমরা 83 থেকে ডিল মেরে, এরশাদের পুলিশকে ডিল মেরে আমার পাশে 83 14ই ফেব্রুয়ারি আমার পাশে একজন গুলিবিদ্ধ হচ্ছে, আমি গুলিবিদ্ধ হতে পারতাম। তো ওইখান থেকে আমরা শুরু করেছি, 90 দিয়ে শেষ করেছি এরশাদকে বিতাড়িত করে। আমাদেরকে জাপানের ওসেডা ইউনিভার্সিটিতে এই যে আমাদের আতাউর স্যার জাপান স্টাডিজ যে খুললেন, উনি তখন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন ছিলেন। স্যার এখানে গেলেই একটা ব্রোশিয়ার ধরিয়ে দিত ওই যে এই জাপানের ইউনিভার্সিটি, বলে ওখান থেকে গিয়ে পিএইচডি করে আসো, ওইখানে মাস্টার্স করবা, পিএইচডি করবা। তো আমরা বলতাম স্যার তোমার এখানে অনার্স মাস্টার্স করার দরকার নেই। তো আমরা বলতাম স্যার সবাইকে পাঠিয়ে দিচ্ছেন, এরশাদকে বিতাড়িত করে তারপরে যাই। বলছে আরে ওই কাজ অন্যরা করবে, ওই পিএইচডি করে আসো, তখন তোমার পার্টি খুঁজে নেবে। তো আমরা এটা তো বুঝি নাই। তো আমি আপনাকে বলছি যে তো আমরা এরশাদের বিচার তো এরশাদের বিপক্ষে আমরা সবচেয়ে বেশি। বাট আমি এই মুহূর্তে এরশাদের জাতীয় পার্টিকে ব্যান চাই না, কারণ আমার মাঠে স্ট্রং পলিটিক্যাল অপোজিশন দরকার। আমি মনে করি যে আওয়ামী লীগের যারা নির্দোষ আছে, খুনা খারাপির সাথে নাই, এদেরকে ইলেকশন করতে দেওয়া উচিত, দেখে আনা উচিত, গভর্নমেন্টের খুঁজে বের করে আনা উচিত। আইনা বলে যে ইলেকশন করো। নজরুল ইসলাম, রাজনৈতিক যেটা ঠাকুরভাই যেটা বলেন যে এসপিডিসি ইএনও, আমরা সবসময় দেখেছি যে এসপিডিসি ইএনও একটা সিস্টেমের মধ্যে বদলি হয়, কিন্তু এই যে লটারির মাধ্যমে বদলি হলো, কোথায় লটারিটা হইলো, কোথায়, কোন দিন, কার উপস্থিতিতে লটারিটা হইলো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা জানি না। এসপিদের লটারি কোথায় হলো, ডিসিদের লটারি কোথায় হলো, সেটা আমরা জানি না। আমরা সারা জীবন দেখে আসছি যে ইউএনওর পোস্টমের হয় প্রথম কমিশনার অফিসে, বিভাগীয় কমিশনার অফিসে। বিভাগীয় কমিশনার অফিসে ন্যস্ত হলে বিভাগীয় কমিশনার তার প্রয়োজন অনুযায়ী যেই উপজেলায় দেওয়া দরকার যেই উপজেলায় দেয়। যদি মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোনো ব্রিফিং থাকে যে অমুকরে এইভাবে ডিস্ট্রিবিউট করো, তখন বিভাগীয় কমিশনার সেটা করেছে। এই যে ইএনওদের সরাসরি পোস্টিং দিয়ে দিলেন, তাতে করে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তো খুব প্রকাশ করেছে, এটা সিস্টেম ভেঙে ফেলা হয়েছে। এই সিস্টেম ভাঙলেন যারা, তারা তো চলে যাবেন, কিন্তু সিস্টেম ভাঙার যে রেশ, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে। অ্যাডমিনিস্ট্রেশনটা আপনি নষ্ট করলেন কেন? আপনি তো দুদিন পরে চলে যাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেশন নষ্ট করে দিয়ে গেলেন। এখন অ্যাডমিনিস্ট্রেশন কেউ মানছে না। এখন ইএনওরা কেউ বিভাগীয় কমিশনারকে মানবে না যে স্যার আপনার কাছে তো আমার পোস্টিং না, আমাকে তো জনপ্রশাসন সরাসরি দিয়েছে, তা আপনার কাছে তো আমার খুব একটা মানে জবাবদিহিতার কোনো সুযোগ নাই, সিস্টেমের মধ্যে আছে কিন্তু আমি তো সিস্টেমের বাইরে চলে আসছি। এরকম একটা বিষয় কিন্তু এখন আছে, অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে গেছে। আর ঠাকুরভাই যেটা আরেকটা জিনিস বললেন যে তারেক রহমানের আশা টাশা নিয়ে, আমি মনে করি যে তিনি যেটা বললেন যে সব কিছু মানে ক্লিয়ার করা যাচ্ছে না, তারেক রহমানের আশা না আসে এটা একমাত্র উনি ছাড়া কেউ জানে না। বিএনপির এইখানে যে যাই বলুক যে অমুক পাশে আসবে, অমুক মাসে আসবে, অমুক এই করবে সেই করবে, এইটা ছাড়া কেউ জানে না। সাধারণ মানুষের মধ্যে যেই প্রশ্নটা এখন খুব বেশি ঘুরপাক খাচ্ছে, ম্যাডাম জিয়া কেমন আছেন, এই প্রশ্নটা সবার মধ্যে। ওনার সৌভাগ্য হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশে যত পলিটিক্যাল লিডারের জন্ম হয়েছে, ওনার মতো দোয়া বোধহয় কেউ পায় নাই। সকল রাজনৈতিক দল মিলে, এখন তো বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, সরকার এবং রাজনৈতিক দল সবই তো সরকারি দলের,
সবাই দোয়া করেছে, সবাই ওনাকে দেখতে গেছে, এরকম সম্মান খুব কম মানুষে পেয়েছে। তো সেই জায়গাটায় সাধারণ মানুষ একদম, আমি নিজেও তো একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই ম্যাডামের অবস্থা কী। এটা ক্লিয়ার না, আমরা কেউ জানি না। তারেক রহমান সাহেব কবে আসবেন সেটাও আমরা জানি না। উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না সেটাও আমরা জানি না। নির্বাচনে উনি বিভিন্ন জায়গায় দুইটা সিটে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে। তো আসলে পরে উনি ভোটার কবে হবেন, ওনার এনআইডি আছে কি না, তারপরে উনি যদি ইলেকশন করেন, ইলেকশন করলে ওনার যদি দেশে আসেন, দেশে আসলে ওনার সিকিউরিটি যেটা ঠাকুরবা যেটা বলেছেন। তফসিল ঘোষণার পরে কি ভোটার হওয়া যায় কিনা আমি জানি না। ইলেকশন কমিশনের একটা নিজস্ব একটা ক্ষমতা আছে। সেটা তো হচ্ছে যে আপনার নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তারা করতে পারে, কিন্তু তফসিল ঘোষণার পরে বা তফসিল ঘোষণার আগে আপনাকে ভোটার হইতে হবে। তো এখন তারেক রহমান সাহেব কবে আসবেন না আসবেন এটা আমি মনে করি যে যত গল্প করুক, তারেক রহমান সাহেব নিজে ছাড়া এটা কেউ জানে না। এবং আর হয়তো জানে ওনার ওয়াইফ, ফ্যামিলির লোকজন ছাড়া আর কেউ এটা জানে বলে মনে হয় না। আর বিএনপির পলিটিক্স ততক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না যতক্ষণ পর্যন্ত তারেক রহমান সাহেব আসছেন কি আসছেন না। একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে জানতে চাই, এটা কি সাংবাদিকদের পক্ষে বের করা, মিডিয়ার পক্ষে বের করা খুব ডিফিকাল্ট? যে খুব ডিফিকাল্ট না, কিন্তু দেশি বিদেশি মিডিয়ার জন্য এটা কি খুব বেশি ডিফিকাল্ট না। বাট এই চেষ্টা কেউ করেছে বলে না, চেষ্টা কেউ করছে বলে আমি মনে করি না। কিন্তু যেহেতু বিষয়টা স্পর্শকাতর, সে কারণে কিন্তু এটা নিয়ে কেউ নাড়াচাড়া করছে না। এবং যে আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলো আমরা যে সমস্ত ব্রেক করে যে সমস্ত নিউজ, ইন্টারন্যাশনাল বিবিসি, সিএনএন, আল জাজিরা থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারাও কিন্তু এই জিনিসটা নিয়ে কোনো ব্রেক করার চেষ্টা করছে না। ইভেন আমাদের কাছে হয়তো এটা এত গুরুত্বপূর্ণ না হতে পারে, আমাদের বাংলাদেশের কনটেক্সটে তো আমাদের দেশের প্রতিপক্ষ, আমাদের দেশের প্রতিবেশী, এই মুহূর্তে যারা আমাদেরকে সবচেয়ে বেশি বিব্রতক অবস্থায় ফেলেছে সেটা হলো ভারতের কোনো গণমাধ্যমও কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। তা আমি মনে করি যে বিএনপির রাজনীতি আগামী নির্বাচনই হোক আর দেশের মানে সার্বিক পরিস্থিতিই হোক, রাজনীতিটা বিএনপিকে করতে হবে, প্রপারলি রাজনীতিটা বিএনপিকে করতে হবে। যেমন তারেক রহমান সাহেব জামাতের সাথে সম্পর্কে থাকবে কি থাকবে না, জামাতের সাথে সম্পর্কের আন্ডার হ্যান্ডেলিং কিছু আছে কি না, সেই বিষয়টা তিনি 2 দিন আগে পরিষ্কার করে ফেলেছেন। দেশবাসী তখন মনে করেছে যে উনি ওনার রাজনৈতিক লাইন আপটা ক্লিয়ার করে ফেলেছেন। সুতরাং আমরা এতদিন যে ধান্দার মধ্যে ছিলাম যে উনি জামাতের সাথে থাকবেন, ওভার হ্যান্ডিংয়ে থাকবেন না আন্ডার হ্যান্ডিংয়ে থাকবেন, এই জিনিসটা তিনি ক্লিয়ার করে ফেলেছেন। তো সেই জায়গাটা একটা অবস্থান, নেতা কর্মীদের মধ্যে একটা স্পিরিট আসছে যে আমরা এখন একটা ক্লিয়ার পেয়ে গেলাম। রাজনীতিতে নেতার উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি গত 16 বছরে 15 বছরে বেগম খালেদা যদি বাংলাদেশে না থাকতেন, বিএনপি ঝুঁকির মধ্যে পড়ে যেত। বেগম খালেদা জিয়া যে অবস্থায় থাকুন, উনি হাসপাতালে থাকুন, উনি জেলখানায় থাকুন, অসুস্থ থাকুন, সুস্থ থাকুন, ওনার উপস্থিতিটা দলটাকে ঠিক রেখেছে। তারেক রহমান সাহেব লন্ডন থেকে সব কিছু করেছেন, আমি মনে করি যে উনি মার সাথে কথাবার্তা বলেই করেছেন। বেগম জিয়া কিন্তু একজন ব্যক্তি না, তিনি সাবেক সেনাপ্রধানের ওয়াইফ, সেক্টর কমান্ডারের ওয়াইফ, রাষ্ট্রপতির ওয়াইফ, তিনি নিজে 3 বারের প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের ওয়াইফ। সুতরাং তিনি একটা প্রতিষ্ঠান, তিনি যতদিন পর্যন্ত আছেন এবং এখন হাসপাতালে আছেন, এখন হাসপাতালে থাকা অবস্থায় কিন্তু তিনি জাতির অভিভাবক এবং বিএনপির ঐক্যের জন্য একমাত্র বেগম জিয়াই হলো একমাত্র ধারক এবং বাহক। সেই জায়গাটায় বেগম জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান সাহেব দেশে না আসা পর্যন্ত বিএনপির রাজনীতিটা পরিষ্কার হবে বলে আমার মনে হয় না। তো বিএনপির রাজনীতি পরিষ্কার করতে হলে এবং আগামী নির্বাচনটা বিএনপি কিভাবে চায় সেটা ক্লিয়ার করার জন্য আমার মনে হয় দেশবাসী চায় তারেক রহমান দেশে ফিরে আসুক। ঠাকুর, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে ধরুন বেগম খালেদা জিয়া সাচ টাইপের প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, যিনি আমাদের সেনাপ্রধানকে যদি তুমি বলেন, উনি বলেন যে ইটস মাই প্লেজার, এটা আর কোনো ব্যক্তির পক্ষে সেনাপ্রধান একটা প্রতিষ্ঠান, সেনাপ্রধানকে তুমি বলার মতো অবস্থায় কেউ নাই। কারণ উনি সাবেক সেনাপ্রধানের, বহু বছর আগের সাবেক সেনাপ্রধানের স্ত্রী হিসাবে বর্তমান সেনাপ্রধানকে তুমি বলতেই পারেন, তাই না? এটা আর কোনো প্রধানমন্ত্রী বলতে পারবে না। তো এই জন্য আমি একটা বলছি যে, এবং আপনি
আপনাকে আমি এই মুহূর্তে একটু ছোটোখাটো স্মৃতিচারণ করতে, আমরা 83 সালে প্রথম ম্যাডামের সাথে আমরা 83 সালে গোলাম সাহেব মিলন আবুল কাসেম চৌধুরী কমিটিতে কোঅপ করি 17ই মে। তো আমরা এর একদিন বা 2 দিন পরে আমরা ওনার ক্যান্টনমেন্টের বাসায় নতুন কোঅপটেড যারা এদেরকে গেলাম। তো আমি হচ্ছে নিচের দিক থেকে দ্বিতীয়, সবচেয়ে জুনিয়র হচ্ছে অভি, কেন্দ্রীয় কমিটির মেম্বার সবচেয়ে জুনিয়র, আর আমি হলাম এর চেয়ে একটু দ্বিতীয় ছোট, নিচের দ্বিতীয় সেকেন্ডের, হ্যাঁ নিচের দিক থেকে সেকেন্ড। তো আমার পজিশন পড়লো, আমাদের দুইজনের পজিশন ওনার পায়ের কাছে। অন্যান্য সিনিয়র কয়েকজন ছাত্রনেতা ড্রয়িং রুমে সোফায় বসলেন, আর ম্যাডাম যেখানে বসছেন ওনার পায়ের পাশে আমরা দুইজনের সিট আর কি। ওইভাবে বসলাম কয়েকজন 31 জনের মধ্যে আর কয়েকজন সোফায় বসলো। তো উনি বেরিয়ে এসে আমাদের দুজনকে, তুমি কিসে পড়ো? ও আচ্ছা, পিনো থেকে তো বেশি বড় না তুমি, ও আচ্ছা। তো যে এই যে ওনার যে, এবং আমি আপনাকে আরেকটা কথা বলি যে ম্যাডামের সামনে ম্যাডামকে একেবারেই নাম শুনতে পারে না আর কি, যে নারী নেতৃত্ব। এম.এ. মুত্তালিব নামে একজন এমপি ছিলেন 79-এর শ্রমিক নেতা, উনার একজন হুজুর নারায়ণগঞ্জ থেকে, উনি মুসলিম লীগ সাপোর্টার, উনি দিতেন, এই যে শান্তি বাহিনীর কার্ড দিতেন মুক্তিযোদ্ধাদের। তো ওই লোকের কাছে এসে মুতালিব সাহেবকে প্রায়ই বলে যে এইটা নারী নেতৃত্ব কেন? তো উনি বললেন যে, মুতালিব সাহেব একদিন বললেন যে, ঠাকুর চলো 83-এর শেষের দিকে চলো ওনাকে মৌলানা সাহেবকে নিয়ে আজকে ম্যাডামের কাছে যাও। এখন এই লোক সম্মোহিত হয়ে গেল যে বাইরে এসে বলতেছে না, উনি নেতৃত্ব দেবেন, উনার হাত দিয়ে এরশাদের পতন হবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে, এবং আপনার মনে করে দেখেন যে এরশাদ 24শে মার্চ ক্ষমতা দখলের পরে প্রথম 1 এপ্রিল থেকে 83-র 1 এপ্রিল থেকে ঘরোয়া রাজনীতি দিল, মনে আছে আপনার? এবং 2রা এপ্রিল বিউটি সিনেমা হলে খালিকারিকানে বিএনপির তলবি সভা ডাকলে শামসুল্লাহ চৌধুরী, এম.এ. মতিনরা। উনি এর আগের দিন 1 এপ্রিলেই বিএনপির ৭ অংশ নয়াবাজারে ডাকলো, বর্ধিত সভা ডাকলো। ম্যাডাম যদি ওই দিন, উনি বেশ অসুস্থ, তার বড় ছেলেকে তারেক রহমানকে, তখন ডাকনাম পিনো, তো ওনাকে হাতে ধরে উনি আসতেন দোতলায়। এই বিএনপি এটা টিকে গেল, মানে এইটা জিয়াউর রহমানের বিএনপি হয়ে গেল, নয়াবাজারের অংশটা জিয়াউর রহমানের বিএনপি হয়ে গেল, আর ওইটা এরশাদের বিএনপি হয়ে গেল। প্রায় 140 জন, 207 জনের মধ্যে 140 জন এমপি খুদামতিনের সাথে চলে গেল, যারা পরে এরশাদের দলে যোগ দিল। তো এই জন্য আমি আপনি বলছি যে জিয়াউর রহমান যে বিএনপি রেখে গিয়েছিলেন, এটাকে নতুন রূপে যে সংগঠিত করলেন, একটা আন্দোলন সংগ্রাম গণমানুষের বিএনপি, এটা হচ্ছে বেগম খালেদা জিয়া। তো এবং উনি এরশাদ আতাউর রহমান খান 85-এ প্রধানমন্ত্রী না হয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন, উনি যদি লোভী হতেন আর কি। তো উনি লোভী হন নাই, এবং 86-এর নির্বাচনে যান নাই, 88-এ যান নাই, এরশাদকে বিতাড়িত করে ক্ষমতা থেকে উনি নির্বাচন করে 5 সিটে ইলেক্টেড হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তো এই জন্য আমি বলছি যে বেগম খালেদা জিয়া আমাদের প্রতিষ্ঠান, তার মধ্যে আমাদের অর্জন, আমাদের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, অনেক কিছু। এবং আমি মনে করি উনি শুধু শুয়ে থাকলেও বাংলাদেশের মানুষ অনেক নিরাপদে থাকে। সারা পৃথিবী জানে যে মৌলানা ভাসানী যেভাবে শুয়েছিলেন 1976-এ, ফারাক্কার জন্য যেমন একটা বড় উনি হুমকি ছিলেন, তো ঠিক তেমনি বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের দৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা বড় আশ্রয়। খালেদা জিয়ার দীর্ঘ জীবন কামনা করছি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মঞ্জুর ইসলাম এবং মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্য। দর্শক, আজ অথবা আগামীকাল তফসিল ঘোষণা হবার কথা, কিন্তু আমার দুই অতিথির মধ্যেই নানা রকমের প্রশ্ন, নানা রকমের সংশয় আছে। বিশেষ করে একটা ভালো নির্বাচন করবার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, যে ধরনের পরিবেশ দরকার, সেটার অনুপস্থিতি ওনারা দেখতে পান। তবে এগুলো ঠিকঠাক করবার নিশ্চয়ই সময় আছে, কিন্তু সেটার জন্য দরকার সদিচ্ছা বা রাজনৈতিক সদিচ্ছা, সেটা
এখন পর্যন্ত অনুপস্থিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যান্য কোনো শক্তি উত্থানের কথা আমরা নানা জায়গায় শুনি, বা তাদের উত্থানকে দৃশ্যমান করবার চেষ্টা কোনো মহল থেকে আছে। কিন্তু বিএনপির রাজনীতিটা আসলে আগামী দিনে কি হবে সেটা বিএনপিকেই ঠিক করতে হবে, বিএনপির নেতৃত্বকেই ঠিক করতে হবে। এখন পর্যন্ত বিএনপির জন্য এবং দেশের জন্য বেগম খালেদা জিয়া অভিভাবক আছেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন, এবং দলটা টিকেও আছে। অনেকেই মনে করেন, আমার এক অতিথি বলছিলেন যে বেগম জিয়ার শারীরিক উপস্থিতি আসলে দলটাকে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ রেখেছে। তারেক রহমান দলের জন্য অনেক পরিশ্রম করেছেন, দীর্ঘকাল তিনি নেতৃত্ব দিয়েছেন, তারও অবদান আছে। কিন্তু আগামী দিনে বেগম জিয়ার এই শারীরিক অবস্থায় বা কোনো কারণে যদি তিনি অনুপস্থিত থাকেন রাজনীতির দৃশ্যপটে, সেক্ষেত্রে মাঠে না থেকে নেতৃত্ব দিয়ে এই দল তারেক রহমান কতখানি পরিচালনা করতে পারবেন বা দলের ভবিষ্যৎ কী হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদি তিনি পারেন বা যদি তার দল টিকে যায় বা তার দল যদি সফল হয়, সেটা নিঃসন্দেহে অত্যন্ত অনেকের জন্য ইতিবাচক হবে এবং রাজনীতির ইতিহাস যারা লিখবেন তাদের জন্য এটা একটা গবেষণার বিষয়বস্তু হতে পারে আগামী দিনে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।